চল স্টার্ট করি। দেখ বেসিক্যালি আমি তুই করেছিলাম হচ্ছে মোল স্টয়চিওমেট্রি চ্যাপ্টারের মধ্যে গেলুসাস ল অফ কম্বাইনিং ভলিউম। সেখান থেকে আমি তুই সিম্পল নিউমেরিক্যাল দেখেছিলাম যে ভলিউমের রেসপেক্টে আমার যদি রিয়াকশান হয় মানে গ্যাসের জন্য আমি তুই ভলিউমের রেসপেক্টে কত অ্যামাউন্টের প্রোডাক্ট হচ্ছে কী হচ্ছে বার করতে পারছি। রিসেন্টলি আইসিএসসি বোর্ডের ক্লাস 10-এর রেজাল্ট বেরিয়েছে। আমার কাছে লাস্ট ইয়ারে যারা পড়তো তাদের মধ্যে 100 পেয়েছে। সে সারা বছরই কিন্তু এক্সামগুলো সিরিয়াসলি দিয়েছিল, সারা বছরের পরীক্ষাতেই অলমোস্ট এখানে ফুল মার্কসই পেতো, বোর্ড এক্সামে কেউ ফুল মার্কসই পেয়েছে। ঠিক আছে, 100, তারপর 97, 98 এরকম। আর যারা সারা বছর পড়াশোনা করেনি, যারা এখানে পরীক্ষাগুলোতে ওরকম ফেল করেছে, তারা কিন্তু বোর্ড এক্সামে কেউ খারাপ অবস্থা আগে থেকেই আন্দাজ পাওয়া যায় স্বাভাবিকভাবেই। ঠিক আছে, ওই জন্য সারা বছর এক্সামগুলো তুই চাইলে সিরিয়াসলি নিতে পারিস, চাইলে না সিরিয়াসলি নিতে পারিস, তোর ব্যক্তিগত ইচ্ছা। আমার তো কিছু করার নেই, স্বাধীন দেশ, না তোর যা ইচ্ছা হবে তাই করবি। ঠিক আছে, আমি জাস্ট তোকে সাজেস্ট করতে পারবো কী করতে পারিস তুই। এনিওয়েজ তোর ইচ্ছা। যদি তুই এখানে পড়ার পরই বাড়ি গিয়ে পড়াশোনাটা দেখিস, যদি এখানে পড়ার পরে 1 সপ্তাহ বাড়ি গিয়ে বইয়ের পাতা উল্টাস, তাহলে স্বাভাবিকভাবেই কোনো অঙ্কই তোর পক্ষে পসিবল না। যদি ধর এখানে পড়ালাম, তারপর ধর তুই পরের দিন পড়তে আসার আগে সাপোজ তুই বাড়ি গিয়ে বই খুলে বসলি, তাহলে তো কোনো মতেই পসিবল না। তাহলে যেদিন যেখানে যে পড়াটা হবে এটা বলেছিলাম, সেদিন সেটা সেখানে পড়তে। যত এই রেগুলারিটি থেকে তুই সরতে থাকবি, যত তোর সাবজেক্টের প্রতি ইরেগুলার হবি, সাবজেক্টটা তোকে বছরের শেষে কিন্তু সেরকম ইরেগুলার রেজাল্ট ফিরিয়ে দেবে স্বাভাবিকভাবেই। এর মধ্যে এমন কিছু রকেট সায়েন্স নেই, সিম্পল কনসেপ্ট লুকিয়ে আছে। আর একটা কথা মাথায় রাখবি, কোনো জিনিসকে সিম্পল রাখতে গেলে তোকে সবচেয়ে বেশি কষ্ট করতে হয়। কোনো জিনিসকে সিম্পল রাখতে গেলে তোকে সবচেয়ে বেশি কষ্ট করতে হয়, বুঝতে পেরেছিস? যাই হোক, চল মূল স্টয়চিওমেট্রি ক্যালকুলেশন ওরিয়েন্টেড চ্যাপ্টার। আমার তো শিডিউলের মধ্যে 4খানা ক্লাস লেখা আছে, বল। আচ্ছা, আজকের এক্সামে যা কোশ্চেনগুলো যেগুলো ছিল, আশা করছি লাস্ট ক্লাসের দিনই তুই বাড়ি গিয়ে রাত্রেবেলা ঘুমানোর আগে অঙ্কগুলো করেছিলি। যদি না করে থাকিস তাহলে স্বাভাবিকভাবেই মূল কনসেপ্ট তুই ভুলে গেছিস। মানে অঙ্কগুলো ভুলে যাওয়া স্বাভাবিক, এমন কিছু অস্বাভাবিক নয় যদি বাড়ি গিয়ে প্র্যাকটিস না করে থাকিস। ফার্স্ট যে কোশ্চেনটা ছিল, আমি মোলের ইয়েতে যাচ্ছি, বেসিক্যালি নিউমেরিক্যালসের মধ্যে কোশ্চেন নাম্বার 5, ইফ 2.5 লিটার অফ O2 বার্নড উইথ 600 ml অফ ইথেন, ক্যালকুলেট ভলিউম অফ আনইউজড রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড ভলিউম অফ CO2 ফর্ম। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5 তোকে কী বলেছে জাস্ট সিম্পল করছি, তুই দেখবি এদিকে। আচ্ছা, ইফ 2.5 লিটার অফ O2 ইজ বার্নড উইথ 600 ml অফ ইথেন, তোকে ইথেনের ফর্মুলা দেওয়া আছে C2H6 প্লাস O2 দেওয়া আছে, রিয়াকশান করছি। আমার কী হবে? ক্যালকুলেট ভলিউম অফ আনইউজড রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড ভলিউম অফ CO2 ফর্ম। আগের ক্লাসে আমি তুই শিখেছিলাম এই রিয়াকশানের প্রোডাক্ট কীভাবে লিখতে হয়। ঠিক আছে, কম্বাশন রিয়াকশান বেসিক্যালি। তাহলে প্রোডাক্ট কী হবে? কম্বাশন রিয়াকশানের প্রোডাক্ট কী হয়? কী হয় প্রোডাক্ট কম্বাশন রিয়াকশানে? কী বলছিস সিনজন? কম্বাশন রিয়াকশানের প্রোডাক্টটা ভুলে গেছিস কেন? কেন কেন বল, কেন কেন বল। তো স্কুলে এখন কোনো এক্সামও চলছে না, তাহলে কেন প্র্যাকটিস করিস নি? কিসের আপত্তি এত পড়াশোনা করতে? কষ্ট হয় নাকি? তাই লাস্ট ক্লাসে এতগুলো কম্বাশন রিয়াকশান লিখলাম, তারপরেও যদি তুই বাড়ি থেকে প্র্যাকটিস করে, তাহলে তাহলে কার ক্ষমতা আছে ভাই তোকে ধরে বেঁধে পড়তে বসাবে? আমি কি তোর বাড়ি গিয়ে তোকে ধরে বেঁধে পড়তে বসাবো? তুই সেটা এক্সপেক্ট করিস? এক্সপেক্ট যদি করিস তাহলে ভুল জায়গায় এক্সপেক্ট করছিস। আমি ওইসব করবো না, আমি ডাইরেক্ট তোকে পরের ক্লাসে এখানে ধরবো। ওসব বাড়ি গিয়ে তুই কী করলি, ঘুরে বেড়ালি, সেসব আমার দেখার দায়িত্ব না। যা ইচ্ছা করবি পরের ক্লাসে এখানে পড়াশোনা করে আসবি, নাহলে আসার দরকার নেই। কম্বাশন রিয়াকশনের প্রোডাক্ট হতো CO2 প্লাস H2 যদি কমপ্লিট কম্বাশন, তার মানে হচ্ছে CO2H2 হয়েছে। কম্বাশন রিয়াকশনের ব্যালেন্সও আমি তুই করতে পারবো। এটা ইথেন মলিকুল, ইথেন মলিকুল আগের দিন করেইছিলাম। ইনফ্যাক্ট ক্লাসের শুরুতেই তো সৌম্যদীপ এই অঙ্কটা নিয়েই তো বলছিল, তখনই কি খেয়াল করিস নাকি? 4CO2 প্লাস 3H2, এটা হচ্ছে আমার ব্যালেন্স। ব্যালেন্স কীভাবে করে আগের ক্লাসে দেখেছি, বাড়ি গিয়ে প্র্যাকটিস না করলে ভুলে যাবি, ইউটিউবে ভিডিও দেখবি। কারণ একই জিনিস যদি আমি তুই রোজ ক্লাস প্রত্যেকটা ক্লাসে যদি একই জিনিস করি, তাহলে সিলেবাস কবে শেষ হবে আর প্র্যাকটিসই বা কবে করবো? এটা তো কখনো হতে পারে না। রোজ আমি যদি একই জিনিস নিয়ে বসে থাকি, কোনো দিনও সিলেবাস শেষ হবে না। বাড়ি থেকে পড়াশোনা করে না আসলে স্বাভাবিকভাবেই এগোবে না কিছু। এনিওয়েজ, খুব ভালো কথা তোকে বলেছে 2.5 লিটার অফ O2 ইজ বার্নড উইথ, তার মানে আমি ইথেন কতটা 2.5 লিটার অফ O2 ইউজ করছি 600 ml ইথেনের সাথে, তার মানে দুটোর ইউনিট কিন্তু আলাদা আছে। ক্যালকুলেট ভলিউম অফ আনইউজড রিঅ্যাক্ট্যান্ট, বার করতে হবে কোনটা আনইউজড আছে। কীভাবে করবো? ঠান্ডা মাথায় দেখবি। আচ্ছা, এই অঙ্ক দেখার সময় ক্লাসের সময় যদি তোর মন সারা পৃথিবী জুড়ে ঘুরে বেড়ায়, কোথায় কী হচ্ছে পৃথিবীতে, তোর বন্ধু কী করছে, কোথায় কে ফুচকা খেতে গেল, কোথায় কে সিনেমা দেখতে গেল, তাহলে
এখানে আসতে হবে না, বাড়ি গিয়ে ভিডিও দেখবি ঠান্ডা মাথা, তাহলেই হবে। এখানে এসে তো বেকার সময় নষ্ট হবে। যখন তুই কোথাও পড়তে যাবি তখন মনটা যেন তোর সেখানেই থাকে। ধোনি কোথায় সেঞ্চুরি করতে নামলো কি করতে নামলো জেনে তোর ওই মুহূর্তে কোনো লাভ হবে না, স্বাভাবিকভাবেই। আচ্ছা, তো C2H6 আমার আছে 600 ml, O2 আছে হচ্ছে 2.5 লিটার। চল আমি যে কোনো একটা ইউনিটে কনভার্ট করি, তাহলে এটা কত লিটার, কত এমএল হবে? 2.5 লিটার মানে কত এমএল? 1 লিটার মানে 1000 ml, তার মানে 2.5 লিটার মানে 2.5 ইন্টু 1000, তার মানে হচ্ছে 2500 লিটার, 2500 ml, সরি। তাহলে এটা হচ্ছে আমার আছে, বুঝলাম কি 2500 ml। বার করতে হবে কি, সব কিছুই বার করতে হবে। আনইউজড রিঅ্যাক্ট্যান্ট, শুরু করি আনইউজড রিঅ্যাক্ট্যান্ট। তার কার রেসপেক্টে করবো, দেখা যাচ্ছে 2 ভলিউম ইথেন রিয়াকশন করে হচ্ছে কার সাথে, 7 ভলিউম O2-র সাথে, 2 ভলিউম করে 7-এর সাথে, 2 ভলিউম করে 7-এর সাথে। আচ্ছা, আমি এবারে ক্যালকুলেশনটা দেখি যে C2H6 আনরিয়াক্টেড থাকবে না O2 আনরিয়াক্টেড থাকবে, এটা তাকে আমাকে বার করতে হবে। কীভাবে বার করবো, চল দেখি। আমি ভাবছি 2 ভলিউম ইথেন করে 7 ভলিউম O2-র সাথে, তাহলে যদি ভাই C2H6 পুরোটা রিয়াকশন করে ফেলে, তাহলে আমার O2 থাকবে আনরিয়াক্টেড, হতে পারে। আর যদি আমার O2 পুরোটা করে ফেলে, তাহলে হয়তো ইথেন থাকবে আমার আনরিয়াক্টেড, হতেই পারে। বা আবার এমন ক্যালকুলেশনও পসিবল যেখানে দুজনেই পুরোপুরি রিয়াকশন করে ফেলেছে, এটাও পসিবল। ঠিক আছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝেছিস। তাহলে আমি দেখছি কি ভাই, 2 ভলিউম ইথেন করে 7 ভলিউমের সাথে রিয়াকশন O2-র সাথে, তাহলে 600 ml C2H6 কত ভলিউম O2-র সাথে করবে? 2 ভলিউম C2H6 রিয়াকশন করে কার সাথে? 7 ভলিউম অফ O2-র সাথে। তাহলে 600 ml C2H6 কার সাথে রিয়াকশন করবে? 600 ইন্টু 7/2 ml O2। না বোঝার মতন কিচ্ছু নেই, ইউনিটারি মেথড করলাম, সিম্পল। ভ্যালুটা কত আসছে, কত আসছে ভ্যালুটা বল বল? 2100 ml O2-র সাথে। হ্যাঁ ভাই, এটা পসিবল। আমি 2500 ml O2 দিয়েছি, 2100 ml O2 রিয়াকশন করলো, তাহলে এটা আমার পসিবল। তাহলে আমার O2 কতটা পড়ে থাকলো আনরিয়াক্টেড, O2 কতটা পড়ে থাকলো? খাতার মধ্যে যারা যারা বুঝছিস না করবি স্বাভাবিকভাবে, তো বলার কিছু নেই যে তুই না বুঝলে তোর খাতায় করবি, আমি তো এগুলো বলবো না বারবার। তাহলে আনইউজড O2 আমার কতটা পড়ে থাকলো? 2500 ছিল, 2100 রিয়াকশন করলো, মানে 400 ml হচ্ছে আমার O2 পড়ে থাকলো। বুঝতে পারছি? হ্যাঁ, বুঝলাম। আচ্ছা, এই ক্যালকুলেশনটা আমি যদি অক্সিজেনের রেসপেক্টে ভাবতাম তাহলে কি হতো দেখা যাক। আমি বুঝে গেছি ভাই, এটা আমার ঠিক হয়ে গেছে, তাই না? যদি আমি অক্সিজেনের রেসপেক্টে ভাবতাম, মানে কী ভাবতে বলছি, দেখ আমি ভাবলাম 7 ভলিউম O2 আমি 2 ভলিউম ইথেনের সাথে রিয়াকশন করে, তাই না? তাহলে চল আমি এটা একটা ক্যালকুলেশন, বুঝলি তো, এটা একটা হয়েছিল। আচ্ছা দেখ, আমি যদি ভাবি 7 ভলিউম O2 রিয়াকশন করে কার সাথে? 2 ভলিউম C2H6-এর সাথে, তাহলে 2500 ml O2 যদি কমপ্লিটলি রিয়াকশন করতে হতো, তাহলে আমার কতটা ইথেন লাগতো বার করি। ঠিক আছে, দেয়ারফর 2500 ml O2 কতটার সাথে রিয়াকশন করবে, ইউনিটারি মেথড করছি, 2/7 ইন্টু 2500 এত ml অফ ইথেন। ভ্যালুটা কত হয়, কত হয় বলতো? এটা 7300 একটু উপরে যাবে, অলরেডি আমি বুঝতে পারছি 600 পেরিয়ে যাবে। কেন? এটা ভ্যালু কত হবে ক্যালকুলেট কর, দরকার হলে ক্যালকুলেট করবি খাতার মধ্যে। কত হবে বলতো? ক্যালকুলেট কর খাতার মধ্যে, 600-র উপরে আসবেই, 600-র উপরে আসবেই। কীভাবে বুঝলাম বলতো 600-র উপরে যে আসবে? মুখে মুখে আমি বুঝতে পারছি কীভাবে। দেখ ভাই, এটা 2100 হলে আমার 7 দিয়ে হয়ে যেত ডিভাইড, 300 হতো, 300 ইন্টু 2 মানে আমার 600 হতো। এটা 2500-এর উপরে আছে, তার মানে 7 দিয়ে ডিভাইড করলে এটা 300-এর উপরে আসবে। 300-এর উপরে সামথিং কিছুকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 600-এর উপরে সামথিং আসবে। বুঝতে পেরেছিস তো? তাহলে আমার ভলিউমটা দেখ 600 গ্রেটার দেন 600 ml অফ C2H6 আসছে। বুঝতে পারছিস? দরকার হলে তুই ক্যালকুলেট করবি খাতার মধ্যে, তোর খাতা আছে, পেন আছে, তোর পড়াশোনা করার ইচ্ছা আছে, ক্যালকুলেট করবি। বুঝলি? ক্লিয়ার? তাহলে আমি কি বুঝলাম, এটা হচ্ছে আমার গ্রেটার দেন 600 ml অফ C2H6 আমার লাগছে। আচ্ছা, আমি কি মিডিয়ামের মধ্যে দিয়েছি যে 2500 ml O2 যদি কমপ্লিটলি রিয়াকশন করতে হতো, তাহলে আমার 600 ml এর থেকে বেশি C2H6 থাকতো? আমি তো দিইনি, আমি তো C2H6 দিয়েছি 600 ml। তার মানে আমার এইভাবে ক্যালকুলেশনটা হলো না, অক্সিজেনের রেসপেক্টে ক্যালকুলেশন হবে না। বুঝতে পেরেছিস? তাহলে আমি বুঝলাম কার রেসপেক্টে ক্যালকুলেশনটা হবে। বোঝা গেছে কেন এটা হলো না? বুঝেছিস? হ্যাঁ, বুঝলি। ক্লিয়ার? ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে আমার ক্যালকুলেশনটা যাবে এটার রেসপেক্টে, এইভাবে আমি যেতে পারবো না। ঠিক আছে, তাহলে এইবারে আমি বার করি হচ্ছে আমার একটা অ্যান্সার বেরিয়ে গেছে। দেখ, আনইউজড O2 থাকবে হচ্ছে 400 ml, আমার একটা অ্যান্সার। সেকেন্ড কোশ্চেনটা তোকে কী বলেছে যে CO2 কতটা ফর্ম হবে, CO2 কতটা ফর্ম হবে, CO2 কতটা ফর্ম হবে কীভাবে বার করবো? আমি তো দেখতে পাচ্ছি, দেখ সব আমি ইথেনের রেসপেক্টে ক্যালকুলেশন করছি, তাই না? এই তো দেখলাম ভাই, ইথেনের রেসপেক্টেই যাচ্ছিলাম, কারণ অক্সিজেনের রেসপেক্টে গেলে তো আমার গন্ডগোল হয়ে যাচ্ছে।
তাহলে আমি কি দেখছি বলতো, 2 ভলিউম থেকে পাই 4 ভলিউম CO2, তাহলে 600 ml থেকে কত পাবো, 1200 ml, মানে 1200 ml অফ CO2, বুঝলি? তাহলে আমার 1200 ml অফ CO2 আমি পাচ্ছি, বোঝা গেছে? ক্লিয়ার? 2 থেকে পাবো 4, কেন 7 থেকে করলাম না, তার কারণটা কি, এই যে তোকে দেখালাম, 7 থেকে করলে আমাকে 2500 করতে হতো। আরে ভাই 2500 ml O2 তো পুরোটা রিয়াকশন করেনি তো, কীভাবে বুঝলাম করেনি? এতক্ষণ ধরে ক্যালকুলেশন থেকে সেটাই বুঝলাম, ঠিক আছে? আমি 7 ভলিউম O2 থেকে 4 ভলিউম CO2 যদি পাই, তাহলে 2500 ml থেকে কত ভলিউম CO2 পাবো, ওটা বার করলে আমার অ্যান্সারটা ভুল আসবে, কারণ কি 2500 ml আমার রিয়াকশন করেনি। কিন্তু আমি 7 ভলিউম থেকে 4 ভলিউম CO2 পাই, আর 2100 ml O2 থেকে কত ভলিউম CO2 পাই করলে দেখবি অ্যান্সারটা একই আসবে। কেন? কারণ O2 কতটা রিয়াকশন করেছে তার রেসপেক্টে ক্যালকুলেশন করলে আমার হবে। বুঝতে পারছিস? বুঝলি কি বুঝেছিস? কি বুঝলি ভাই? 7 ভলিউম O2 থেকে আমি বুঝে গেছি ইথেনের রেসপেক্টে ক্যালকুলেশন যাচ্ছে, এটা আমার বুঝে গেছি। আমার CO2 অ্যান্সার 1200 ml আসছে, এটা আমার বোঝা গেছে। আমি যদি O2 রেসপেক্টে করি তাহলে আমার কি হবে, দেখ 7 ভলিউম O2 থেকে পাই কত, 4 ভলিউম CO2, তাহলে কি আমি 2500 ml থেকে কত ভলিউম CO2 পাই বার করবো? না ভাই, ওটা করলে হবে না। কেন হবে না? কারণ 2500 ml O2 তো পুরোটা রিয়াকশনই করেনি, তো যতটা করেছে আমি তো তার রেসপেক্টেই ভলিউমটা পাবো। তো 2500 ml থেকে কত ভলিউম CO2 পাবো সেটা জানি, আমার তো একটা থিওরিটিক্যাল ভ্যালু আছে, প্র্যাকটিক্যালি তো আমি অতটা পাচ্ছি না। প্র্যাকটিক্যালি কতটা পাবো? প্র্যাকটিক্যালি হচ্ছে O2 কতটা ইউজ হয়েছে তার থেকে পাবো স্বাভাবিকভাবেই, তার ডিসপ্লে ক্যালকুলেশন করলে। 7 ভলিউম O2 থেকে পাই 4 ভলিউম CO2, দেয়ারফর 2100 ml O2 থেকে কত ভলিউম CO2 পাবো করলে দেখবি তুই ইথেনের রেসপেক্টে করলে যা আসছিল অক্সিজেনের রেসপেক্টে করলে একই ভ্যালুই আসবে। এটা আমি তুই আগের ক্লাসেও দেখেছিলাম করে, দুজনের রেসপেক্টে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে 6, হোয়াট ভলিউম অফ O2 ইজ রিকোয়ার্ড অ্যান্ড ভলিউম অফ CO2 ফর্মড, একই টাইপের কোশ্চেন, টু বার্ন 1 লিটার অফ অ্যাসিড। এটা আগের ক্লাসে করেছিলাম না, অ্যাসিটিলিনকে বার্ন করেছিলাম। যাই হোক, চল আবার করছি লাস্ট বারের মতন, তুই ভালো করে দেখবি, লাস্ট বারের মতন নয়। দেখ তোর কাছে ইকুয়েশন দিয়ে দিয়েছে C2H2 প্লাস 5O2, তোর কাছে আছে কি 4CO2 প্লাস 2H2O, 4CO2 প্লাস 2H2O, দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখতে পাচ্ছিস। তোকে বলেছে O2 কতটা লাগবে আর CO2 কতটা ফর্ম হবে, এ তো সোজা, তাই তো? O2 কতটা লাগবে, CO2 কতটা ফর্ম হবে। 1 লিটার অ্যাসিটিলিনকে তুই পোড়াচ্ছিস, বার্ন করছিস 1 লিটার অ্যাসিটিলিনকে, এ একদম সোজা। দেখ 2 ভলিউম, এটা C2H2, 2 ভলিউম C2H2 5 ভলিউম O2 সাথে রিয়াকশন করে। হ্যাঁ কোথায়, ব্র্যাকেটের মধ্যে লেখা আছে তো, অ্যান্ড ভলিউম অফ CO2 ফর্ম, ঠিক আছে? দেখ 2 ভলিউম অ্যাসিটিলিন করে 5 ভলিউম O2 সাথে রিয়াকশন, তাহলে মানে 1 লিটার কত সাথে করবে বল, কত সাথে করবে বলবি না? 2 করে 5-এর সাথে, 1 করবে কত, 5/2 এর সাথে, 5/2 লিটার, তার মানে যাবে তাই, ঠিক আছে? ওকে, 250 লিটার, 250, বোঝা গেল? 250 লিটার না, 250 ml। ওকে ঠিক আছে, বুঝতে পেরেছিস? বুঝলি কি বুঝলি তুই জানিস। এনিওয়েজ চল পরেরটা বলেছে CO2 কতটা ফর্ম হবে, CO2 কতটা ফর্ম হবে। দেখ 2 ভলিউম অ্যাসিটিলিন থেকে পাই 4 ভলিউম CO2, ঠিক আছে? তাহলে 1 লিটার থেকে পাবো কত, 4 লিটার, অ্যান্সার শেষ, 2 লাইন অঙ্ক শেষ। 2 নাম্বার 4 নাম্বার তুই পেয়ে গেলি। পরের কোশ্চেনটা লাস্ট কোশ্চেন নাম্বার 7, H2 আর Cl2 দিয়ে তুই HCl বানিয়েছিস, রেজাল্টিং কম্পোজিশনটা কি, ঠিক আছে? তাহলে H2 প্লাস Cl2 আমি বানালাম কি ভাই, 2HCl, এর আগেও 1 আছে, এর আগেও 1 আছে। দেখ 1 ভলিউম H2 1 ভলিউম Cl2 সাথে রিয়াকশন করে 2 ভলিউম HCl বানায়, তাহলে আমি বুঝলাম ভাই 1/1 রেসপেক্টে আমার 2 ভলিউম পাবো। এখন হাইড্রোজেন কতটা দিয়েছে, 12 লিটার, Cl2 কতটা দিয়েছে, 11.2 লিটার। দেখ আমি হাইড্রোজেনকে বেশি দিয়েছি, দেখেই বোঝা যাচ্ছে। 1 করবে 1-এর সাথে, তাহলে আমার 11.2 এর সাথেই করবে, আর 12 আমার 12-এর সাথেই করবে, তাই না? দেখ আমি H2 দিয়েছি বেশি, দেখে তো বোঝা যাচ্ছে। তাহলে আমার রিয়াকশন কার রেসপেক্টে ক্যালকুলেট করবো বলতো, Cl2 রেসপেক্ট, স্বাভাবিকভাবেই বুঝলাম, ঠিক আছে? তাহলে আমার ইউজড H2 কতটা ইউজ হলো বলতো, 11.2 লিটার, তাহলে আনইউজড H2 কতটা পড়ে থাকলো, এক্স্যাক্টলি 12 - 11.2, তার মানে হচ্ছে 0.8 লিটার, ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ বুঝলাম, ঠিক আছে? তাহলে H2 আমার হলো 0.8 লিটার পড়ে থাকলো। আচ্ছা HCl কতটা ফর্ম হয়েছে, দেখ আমি H2 রেসপেক্টে ক্যালকুলেট করবো, 12 লিটার না ভাই করবো না, কেন? কারণ 12 লিটার পুরোটা রিয়াকশন করেনি, আমাকে করতে হবে Cl2 রেসপেক্টে। 1 ভলিউম Cl2 থেকে পাই 2 ভলিউম HCl, 11.2 লিটার থেকে পাবো কত, 22.4 লিটার HCl, বুঝলি? ঠিক আছে, বোঝা গেছে? তার মানে আমার অ্যান্সারটি হবে কম্পোজিশন, মানে কে কে পড়ে আছে সবাইকে লিখতে হবে, ঠিক আছে?
তোকে দেখ ফাইনালি বলেছে না কম্পোজিশন অফ রেজাল্টিং গ্যাস মিক্সার, কম্পোজিশন মানে আচ্ছা লেখার তো স্টাইল আছে, লেখার তো স্টাইলটা কীভাবে আছে আগের দিন ক্লাসে করছিলাম না, লিখে লিখে। তোর বোর্ড এক্সাম আসলে ওরকম লিখে লিখে করতে হবে। পুরো জিরো পাবি না, ফুল মার্কস পাবি না বোর্ড এক্সামে না লিখলে, ঠিক আছে? হ্যাঁ 2 পাবি না, সোজা কথা, 2 পাবি না। ওকে আচ্ছা কীভাবে লিখবো এগুলো, লিখবো কীভাবে, লিখতে তো পারবো, আগের দিন লিখেছিলাম ওই যে অ্যাকর্ডিং টু গেলুসাকস ল লিখবি 1 ভলিউম H2 রিঅ্যাক্টস উইথ 1 ভলিউম Cl2। আর যদি আমার Cl2 রেসপেক্টে ক্যালকুলেশন করি তখন লিখবো 1 ভলিউম Cl2 রিঅ্যাক্টস উইথ 1 ভলিউম H2। পরের লাইনে গিয়ে লিখবি দেয়ারফর 11.2 লিটার Cl2, কমা কমা দিয়ে লিখতে পারিস, ওগুলো তো কমা কমা দিয়ে লেখা যাবে। 11.2 লিটার Cl2 রিঅ্যাক্টস উইথ 11.2 লিটার H2, তাহলে হয়ে গেল H2 আমার 11.2 রিঅ্যাকশন করেছে। দেয়ারফর আনইউজড H2 ইকুয়ালস টু কত হবে, 12 মাইনাস 11.2 লিটার ইকুয়ালস টু 0.8 লিটার। এটা আমার ফার্স্ট অ্যান্সার বেরোলো। সেকেন্ড আমাকে বার করতে হবে HCl কতটা ফর্ম হয়েছে, কীভাবে করবে HCl কতটা ফর্ম হয়েছে, একইভাবেই শুরু করবো। কী লিখবো, ওই যে ভাই আর তোকে লিখতে হবে না অ্যাকর্ডিং টু ইলো, ওটা একবারই ঠিক আছে। তুই লিখবি ফ্রম 1 ভলিউম H2 2 ভলিউম HCl ইজ অবটেন্ড, ঠিক আছে? এটা তোকে জাস্ট লিখতে হবে, এটা তুই সিম্পল ভাষায় লিখলেই হবে। ফ্রম 1 ভলিউম H2 2 ভলিউম HCl ইজ অবটেন্ড, আচ্ছা সরি আমি Cl2 রেসপেক্টে করছিলাম। ফ্রম 1 ভলিউম Cl2 2 ভলিউম HCl ইজ অবটেন্ড, দেয়ারফর ফ্রম 11.2 লিটার Cl2 22.4 লিটার HCl ইজ অবটেন্ড। বুঝতে পেরেছিস? স্যার আমি করেছি হলো যে ইনপুটটা চেয়েছি সেই স্টেটমেন্টটা লিখে ইকুয়াল টু দিয়ে অঙ্কটা করে দিচ্ছি। মানে বুঝতে পারলাম না কি বললি? যে ইনপুটটা চেয়েছে তো ওই স্টেটমেন্টটা লিখে দিয়েছি ইকুয়াল টু 11.2 ঠিক আছে দেখা যাক। আচ্ছা আর বাকি কোশ্চেনগুলোর অ্যান্সার বলে দিচ্ছি। ফার্স্ট কোশ্চেন কী ছিল, অর্ডার অফ ইলেকট্রন অ্যাফিনিটি অ্যান্ড সাইজ। কিন্তু পারবি ইলেকট্রন অ্যাফিনিটির অর্ডার কীভাবে বার করবো জানিস, সাইজ বার করতে পারলে হয়ে যায়, ইলেকট্রন অ্যাফিনিটি ওখান থেকে চলে আসতে পারবো। সাইজ আর ইলেকট্রন অ্যাফিনিটির রিলেশন কী ছিল, সাইজ যত ছোটো হবে ইলেকট্রন অ্যাফিনিটি তত আমার বাড়তে থাকবে, তাই তো? দেখ সাইজ বার করলে ইলেকট্রন অ্যাফিনিটি ওখান থেকে করতেই পারবো, তাহলে আমি সিম্পলি সাইজটা বার করি তাহলেই তো হয়ে যাবে। সাইজের অর্ডারটা কী হবে, সবাই দেখ আমার সেম পিরিয়ডের মধ্যে আছে, দেখতে পাচ্ছি সবাই সেম পিরিয়ডের মধ্যে আছে, তাহলে আমার পিরিয়ডে যত আমি লেফট টু রাইটে যাই আমার সাইজ তত কমতে থাকে। তার মানে এখানে সাইজের অর্ডার কী হলো, সবচেয়ে বড় সাইজ হবে কার ভাই, একদম এক্সট্রিম বাদিকে যে আছে মানে ম্যাগনেশিয়াম। তার মানে অ্যান্সারটি কী হচ্ছে, ম্যাগনেশিয়াম গ্রেটার দ্যান অ্যালুমিনিয়াম গ্রেটার দ্যান সিলিকন গ্রেটার দ্যান সালফার গ্রেটার দ্যান ক্লোরিন। বুঝতে পেরেছিস? এই হচ্ছে আমার সাইজের অর্ডার। বুঝলি কীভাবে বুঝলাম, কীভাবে করলাম, তুই জানিস কীভাবে করলাম, বুঝতে পেরেছিস? আর সাইজ আর ইলেকট্রন অ্যাফিনিটি রিলেশন কী ছিল, সাইজ যত ছোটো হবে ইলেকট্রন অ্যাফিনিটি তত বাড়বে, তাই না? তাহলে সাইজ যেটা পেলাম ইলেকট্রন অ্যাফিনিটি সেটা উল্টে দিলেই হয়ে গেল, উল্টে দিলেই হয়ে যাবে। সাইজ যত ছোটো হবে ইলেকট্রন অ্যাফিনিটি তত বাড়বে, কেন সাইজ ছোটো হচ্ছে মানে টানার টেন্ডেন্সি বাড়ছে, ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ছে। বুঝতে পারলি? তাহলে সাইজের যে অর্ডার পেলাম সেটাকে উল্টে দিলে হয়ে যাবে, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটির অর্ডারটা ঠিক উল্টো হয়ে যাবে। ক্লোরিন গ্রেটার দ্যান সালফার গ্রেটার দ্যান সিলিকন গ্রেটার দ্যান অ্যালুমিনিয়াম গ্রেটার দ্যান ম্যাগনেশিয়াম। ওকে চল নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, গেলুসাকস ল অফ কম্বাইনিং ভলিউম অফ গ্যাসেস। বোর্ড এক্সামে আসে, আবার আসবে। তোর ক্লাস 10-এর আইসিএসিতে বলেছিলাম তোকে ডেফিনেশন আছে কতগুলো, 45-50টা মতন, ওই ডেফিনেশনগুলো মুখস্থ করবি, ঠিক আছে? আমি পাঠিয়ে দেবো। ওই ডেফিনেশনগুলোর মধ্যে একটা দুটো আসবেই, কারণ কেন আসবে, কারণ সিলেবাসে মেনশন করা আছে বলে, ওর বাইরে কিছু আসে না ডেফিনেশন। আচ্ছা আয়নাইজেশন পোটেনশিয়াল ডেফিনেশন তোর মুখস্থ হয়ে যাওয়ার কথা। আচ্ছা বাই দ্য ওয়ে আয়নাইজেশন পোটেনশিয়ালের ডেফিনেশনে লাস্ট এক্সামে দেখলাম কেউ লিখেছিলি টেন্ডেন্সি। ভাই টেন্ডেন্সি বাজে কথা, অ্যামাউন্ট অফ এনার্জি, সোজা কথা, অ্যামাউন্ট অফ এনার্জি টেন্ডেন্সি বাজে কথা। টেন্ডেন্সি ইলেকট্রোনেগেটিভিটির মধ্যে আছে, ওই এনার্জি যে লিখিস পুরো কাটা, নাম্বার পাবি না কিন্তু, ঠিক আছে? আচ্ছা ইলেকট্রন অ্যাফিনিটি এনার্জি রিকোয়ার্ড না এনার্জি লস্ট, ইলেকট্রন অ্যাফিনিটিতে এনার্জি লস্ট, বেসিক্যালি এনার্জি রিমুভড, তাই তো ইলেকট্রন অ্যাফিনিটিতে। তাহলে এগুলো তুই লিখবি, না লিখলে নাম্বার পাবি না। এগুলোই হচ্ছে তোর কি পয়েন্ট, যেগুলো আমি তোকে বলেছিলাম ডেফিনেশন বোঝানোর সময়। 3 নাম্বার, এলিমেন্টস উইথ সেম নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন আর প্লেসড ইন সেম গ্রুপ। অবভিয়াসলি সেম গ্রুপ, বুঝতেই পারছিস, তুই যে কোনো গ্রুপ পড়াবার উপর নিচে দুজনকে ভাবলেই তোর হয়ে যাবে। ফ্লুরিন ক্লোরিনের কথা ভাব, দুজনের ভ্যালেন্স হলে সেম নাম্বারই ইলেকট্রন আছে। রাইট প্রবাবেল গ্রুপ নাম্বার অফ এক্স ইফ ইটস অক্সাইড ইজ X2O3। আচ্ছা কীভাবে করবো এটা, X2O3 মানে আমি কী বুঝছি বলতো, এনিওয়েজ তুই অ্যালুমিনিয়াম বুঝছিস, Fe2O3 হতে পারে, এই জন্য প্রবাবেল কোশ্চেন, ঠিক আছে? এটা কিন্তু Fe2O3ও পসিবল। তো যাই হোক এটা প্রবাবেল বলেছে, তো Fe2O3 তোর এখন পার্ট নয়। দেখ X2O3, আচ্ছা তুই যেমন Al2O3 বলি, যদি Fe2O3ও শুনেছিস না, ফেরিক অক্সাইড। এনিওয়েজ সেই পার্ট এখন ছেড়ে দে, তুই কীভাবে দেখছিস এটা দেখ, এইভাবে দেখবি।
এক্স এর মাথায় তার মানে চার্জটা কি আছে বলতো +3 এক্স্যাক্টলি, আর অক্সিজেনের মাথায় চার্জটা কি আছে -2, এভাবেই তো লিখি, অক্সিজেনের মাথায় -2, তার মানে এক্স এর মাথায় +3 চার্জ মানে 3খানা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, 3খানা ইলেকট্রন ছেড়েছে মানে এইবারে তুই ভাবতে পারিস হচ্ছে নর্মালি অ্যালুমিনিয়ামের কথা, বা তারা হচ্ছে আমার গ্রুপ নাম্বার 13 আছে, তাই তো গ্রুপ নাম্বার 13 আছে, সবাই তো আমার 3খানা করে ইলেকট্রন ছাড়ে, তাই না? তার মানে আমার এক্স এর পজিশন হচ্ছে আমার গ্রুপ নাম্বার 3, প্রবাবেল এই জন্য কোশ্চেনটার মধ্যে আগে আছে, এটা কিন্তু আয়রনও হতে পারে। 13ই হচ্ছে আমার অ্যান্সার বললাম, ঠিক আছে 13 হচ্ছে আমার অ্যান্সার, বুঝতে পেরেছিস? আয়রন Fe2O3 পসিবল, এটা তোর ক্লাস 10-এর কোশ্চেন না, ইনফ্যাক্ট এই ধরনের কোশ্চেন আসার চান্স কম, ঠিক আছে, যেগুলোতে কনফিউশন না, তুই বুঝলি ওই জন্য প্রবাবেল কথাটা লেখা আছে। তারপরে কোশ্চেন দেখ, হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন আয়নেশন পোটেনশিয়াল ডাউন দ্য গ্রুপ? ডিক্রিজেস বেসিক্যালি, সাইজ বাড়ছে বলে, আর রিলেশন তো পারবি, এক্সপ্লেনেশন পারবি, বিকজ সাইজ ইনক্রিজেস বলবি তাহলে হবে, ঠিক আছে, আর তোর বইয়ের মধ্যে এটা লেখা আছে, মার্ক করে দিয়েছিলাম মনে হয়, ঠিক আছে, বুঝেছিস? তাহলে চলে, এই ছিল হচ্ছে আজকের এক্সামের কোশ্চেন। কি বললাম বলতে এতক্ষণ, তাহলে চল খাতায় হেডিং দে, লেখ লেখ পার্সেন্টেজ কম্পোজিশন, ক্লাস 9-এও তুই পড়েছিলি এই জিনিসটা, পার্সেন্টেজ কম্পোজিশন, পার্সেন্টেজ কম্পোজিশন, পার্সেন্টেজ কম্পোজিশন। আচ্ছা, পার্সেন্টেজ কম্পোজিশন তুই ক্লাস 9-এ পড়েছিলি মনে আছে? পার্সেন্টেজ কম্পোজিশন মানে কি ছিল বলতো ভাই? পার্সেন্টেজ কম্পোজিশন অফ অ্যান এলিমেন্ট, তোর আসতো ক্লাস 9-এর কোশ্চেনে, দেখ নিজের মাস বাই সবার মাস ইন্টু 100, এটা করেছিলি না পার্সেন্টেজ কম্পোজিশন? আচ্ছা, কি করতাম বেসিক্যালি মনে পড়ে? তুই ক্লাস 9-এ RAM বলে একটা জিনিস পড়েছিলি, রিলেটিভ অ্যাটমিক মাস। এনিওয়েজ আমার তোর ক্লাস 9-এর যা হয়েছিল, ক্লাস 10-এর রেসপেক্ট এখন যাবো। সেই যে রিলেটিভ অ্যাটমিক মাস তুই পড়েছিলি, রিলেটিভ অ্যাটমিক মাস কি চল আমি একটু দেখি, মানে বেসিক্যালি একখানা অ্যাটমের মাস কীভাবে ক্যালকুলেট করা যেতে পারে চল আমি একটু দেখবো, ঠিক আছে? চল তাহলে পার্সেন্টেজ কম্পোজিশন আমি যাওয়ার আগে দেখি একটা অ্যাটমের মাস কীভাবে বেসিক্যালি ক্যালকুলেশনের রেসপেক্টে কীভাবে করা যায়। একটা অ্যাটমের মাস, দেখ বেসিক্যালি এই একটা অ্যাটমের মাস কীভাবে ক্যালকুলেট করা যাবে সেই নিয়ে সায়েন্টিফিক কমিউনিটি অনেকভাবেই রিসার্চ করছিল, একখানা অ্যাটমের মাস কীভাবে ক্যালকুলেট করা যাবে। একটা অ্যাটমের মাস এরকম রিসার্চ করতে করতে, একটা অ্যাটম মানে তো এরকম নয় যে ভাই তুই মুদিখানার দোকানে গিয়ে ওই মেশিনে বসালি একটা অ্যাটমের মাস তুই পেয়ে গেলি, এটা পসিবল নয়। একখানা অ্যাটমের মাস ক্যালকুলেট করার চেষ্টা করতে করতে ইনডাইরেক্ট মেথডে প্রথমবারের জন্য, ইনডাইরেক্ট মেথড মানে কি? ইনডাইরেক্ট মেথড মানে হচ্ছে তুই ধর ফিজিক্সে দেখেছিস, ধর একটা গাড়ির 5 মিনিট পরে অ্যাক্সেলারেশন কত হবে বা 5 মিনিট পরে ভেলোসিটি কত হবে, এটা জানার জন্য তোকে গাড়ি চালিয়ে দেখতে লাগবে না, তুই দেখবি গ্রাফ থেকে কিন্তু ইনফরমেশন তুই পেয়ে যাস, তাই না? গ্রাফ থেকে তুই ইনফরমেশন কিন্তু পেয়ে যাবি, এটা পসিবল। এটা হচ্ছে বেসিক্যালি ইনডাইরেক্ট মেথড, আমি অন্যভাবে ভ্যালুটা ক্যালকুলেট করে নিচ্ছি। সিমিলারলি কেমিস্ট্রিতে একটা টেকনিক আছে, মডার্ন ওয়ার্ল্ডে তো একদম ইজিলি, এটা তখনকার দিনে কঠিন ছিল, এটাকে বলে স্পেকট্রোস্কোপিক টেকনিক, ঠিক আছে? স্পেকট্রোস্কোপিক টেকনিক। তো স্পেকট্রোস্কোপির থ্রুতে প্রথমবারের জন্য একটা অ্যাটমের মাস পাওয়া গেল। কোন অ্যাটম? চল দেখি ঠান্ডা মাথায়। প্রথমবারের জন্য আমি পেলাম হচ্ছে এই কার্বন অ্যাটমের মাস 12C6 অ্যাটম, এটার মাস আমি প্রথমবারের জন্য পেলাম। তাহলে চল খাতায় লিখছিস তুই, এগুলো লিখতে লিখতে যাবো একসাথেই। প্রথমবারের জন্য একখানা কার্বন অ্যাটমের মাস আমি পেলাম, ওকে? কত পেলাম মাসটা? চল লিখি। মাসটা পেলাম হচ্ছে 1.99 ইন্টু 10⁻⁻23 গ্রাম। 1.99 ইন্টু 10⁻⁻23 গ্রাম একটা কার্বন অ্যাটমের মাস, ওকে? একখানা কার্বন অ্যাটমের মাস। আচ্ছা, এইবারে দেখ ভ্যালুটা কতটা ছোট বুঝতে পারছিস তুই? পয়েন্টের আগে 23খানা ডিজিট আছে, বেসিক্যালি একের আগে 22টা শূন্য আছে, তার আগে পয়েন্ট। এত ছোট গ্রাম মানে হচ্ছে আমার এই একখানা কার্বন অ্যাটমের মাস। 10⁻³ গ্রাম মানে কি? বেসিক্যালি 10⁻, দেখ আমি বুঝতে পারছি আমার কতটা ছোট এটা। মিলিগ্রাম আমার অবধি ওয়ে করা যায়, নর্মাল ওই মেশিনে মিলিগ্রাম আমি ওয়ে করতে পারবো, কিন্তু একটা মিলিগ্রামের থেকে আরও কয়েক লাখ টাইমস ছোটো, কয়েক কোটি টাইম এটা আমার ছোটো, বুঝতে পারছিস? মানে পয়েন্ট 22টা শূন্য, তারপরে 199, এত ছোট গ্রাম। এটা হচ্ছে একখানা কার্বন অ্যাটমের মাস আমার পাওয়া গেল, ঠিক আছে? আচ্ছা, 1.99 এর পরে আরও ডিজিট আছে, সেটা আমার তো মনে রাখতে হবে না। 1.99 10⁻⁻23 গ্রাম একখানা কার্বন অ্যাটমের মাস পেলাম। এখন দেখ বেসিক্যালি এই একটা কার্বন অ্যাটমের মাস কার জন্য পেলাম? কার্বন অ্যাটমের মধ্যে যে আছে তার জন্যই পেয়েছি। বল এই কার্বন অ্যাটমের মধ্যে কে কে আছে? এইটা দিয়ে কি ডিনোট করা হয়? নিচের এই লেটারটা দিয়ে কি ডিনোট করে? অ্যাটমিক নাম্বার, মানে নাম্বার অফ প্রোটন। অ্যাটমিক নাম্বার মানে নাম্বার অফ প্রোটন। আর নাম্বার অফ প্রোটন যত হয় ততগুলি আমার নাম্বার অফ ইলেকট্রন থাকে। কেন থাকে? ওই নিউট্রালিটির জন্য। বেসিক্যালি যত টোটাল পজিটিভ চার্জ তত আমার টোটাল মাইনাস চার্জ হয়। প্লাস মাইনাস মিলে ওভারঅল 0। যে কোনো এলিমেন্ট হচ্ছে ওই জন্য নেচার আমার নিউট্রাল কন্ডিশনে থাকে, যে কোনো এলিমেন্ট। মাথার নাম্বারটা কি? বেসিক্যালি মাস নাম্বার। মাস নাম্বার মানে কি? নিউট্রন প্লাস প্রোটন, সোজা কথা, নিউট্রন প্লাস প্রোটন, ঠান্ডা মাথায়। তাহলে এই মলিকুলটার মধ্যে, এই অ্যাটমটার মধ্যে, কার্বন অ্যাটমের মধ্যে
কতগুলো প্রোটন আছে? 6টা প্রোটন। কটা নিউট্রন আছে? 6টা। কিভাবে বুঝলাম? 12 মাইনাস 6, 12 মাইনাসে 6খানা নিউট্রন আছে। ইলেকট্রন কটা আছে? 6খানা ইলেকট্রন। তার মানে টোটাল আমার কটা পার্টিকেল? 18খানা পার্টিকেল। 18টা পার্টিকেল, 6 প্রোটন, 6টা নিউট্রন, 6টা ইলেকট্রন। এই 18খানা পার্টিকেলের টোটাল মাস হচ্ছে আমার এটা, স্বাভাবিকভাবেই। আর তো কেউ নেই অ্যাটমের মাঝখানে, তাই না? 18খানা পার্টিকেলের টোটাল মাস হলো আমার এটা, বুঝতে পেরেছিস? এইবারে দেখ, বুঝতে পেরেছিস? না বোঝার মতন কিছুই নেই। 18টা পার্টিকেলের টোটাল মাস আমি এটা পেলাম। এইবারে তুই ভাব, বলতো প্রোটন আর নিউট্রনের মাস কি সেম হয় না আলাদা হয়? ছোটবেলায় তুই পড়েছিস প্রোটন আর নিউট্রনের মাস সেম। ইলেকট্রনের মাস কত হয় বলতো? বল, প্রোটন ভারী হয় না ইলেকট্রন ভারী হয়? কে ভারী? কে ভারী? প্রোটন ভারী হয় না ইলেকট্রন ভারী হয়? নাকি প্রোটন ইলেকট্রন দুজনের মাস সেম হয়? ছোটবেলায় পড়েছিলি। এনিওয়েজ চল, ভুলে গেছিস। দেখ বেসিক্যালি একখানা প্রোটনের মাস হচ্ছে আমার একখানা ইলেকট্রনের থেকে 1836 বা 1837 টাইমস হেভিয়ার। একখানা প্রোটন হচ্ছে একটা ইলেকট্রনের থেকে আমার এত টাইমস হেভিয়ার। ওকে, তার মানে তুই ভাব, বেসিক্যালি আমি ভাবতে পারি এটা হচ্ছে একখানা হাতি আর পিঁপড়ের মতন। তো দেখ, একটা হাতি আর একটা পিঁপড়ে। এবারে ধর আমি তোকে জিজ্ঞেস করলাম একখানা প্রোটন প্লাস একখানা ইলেকট্রন, এটার টোটাল মাস কত হবে? অবভিয়াসলি দেখ, একটা হাতি আর একটা পিঁপড়ের টোটাল মাস বলতে হলে তুই পিঁপড়ের মাসটাকে নেগলেক্ট করতেই পারিস চাইলে, তাই না? তার মানে কী হলো বলতো? আমি ইলেকট্রনের মাস প্রোটনের রেসপেক্টে নেগলেক্ট করে দিলাম। ঠিক আছে, বুঝেছিস কেন করলাম? কারণ তুই বুঝলি হাতি আর পিঁপড়ের মাস অ্যাড করতে হলে আমার পিঁপড়ের মাসটা অ্যাড না করলেও চলে। তোর ব্যাংকে ধর 10 কোটি টাকা আছে, আমি তোকে 1 টাকা দিলাম ভালোবেসে, ঠিক আছে? তুই আর কোনোদিনও বলবি না তোর ব্যাংক অ্যাকাউন্ট এখন 10 কোটি 1 টাকা, যদি 10 কোটিটাই বলবি, লোকে তাই বলে, তুইও তাই বলিস, ঠিক আছে? তার মানে কি বলতো ভাই, ওই টার্মটাকে আমি নেগলেক্ট করে দিচ্ছি। যখনই আমি নেগলেক্ট করে দিলাম, ব্যাপারটা আমার চলে গেল হচ্ছে রিলেটিভ স্কেলে, ঠিক আছে? যখনই আমি নেগলেক্ট করলাম, যে মুহূর্তে নেগলেক্ট করে দিলাম, আমার ব্যাপারটা চলে গেল রিলেটিভ স্কেলে। তার মানে দেখ বেসিক্যালি আমি এখানে 6খানা ইলেকট্রনকে আমি নেগলেক্ট করে দিচ্ছি। কেন? কারণ ইলেকট্রন হচ্ছে আমার লাইটার। ক্লিয়ার, বুঝলি? আচ্ছা, এইবারে তার মানে আমি এখন কি বলছি, পুরো জিনিসটা আমার এখন রিলেটিভ স্কেলে চলে এসেছে সঙ্গে সঙ্গে। এখন তার মানে কি হলো, 12খানা পার্টিকেলের মাস হচ্ছে এটা, স্বাভাবিকভাবেই আমি ইলেকট্রনকে নেগলেক্ট করে দিয়েছি। 12খানা পার্টিকেলের মাস হচ্ছে এটা, আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য, সোজা কথা। তুই দেখ না, 10 কোটি 1, 10 কোটি 1 তুই লিখবি? কোনোদিনও লিখবি না, তুই 10 কোটিই লিখবি, ঠিক আছে? ক্যালকুলেশনের সুবিধার জন্য বেসিক্যালি। তাহলে 12খানা পার্টিকেলের মাস হচ্ছে এটা হলো। একখানা পার্টিকেলের মাস তাহলে কত হবে? দেয়ারফর দেখ, মাস অফ ওয়ান পার্টিকেল পুরো জিনিসটা কিন্তু রিলেটিভ। এক্স্যাক্টলি একখানা প্রোটনের মাস কিন্তু নয়, রিলেটিভ যাচ্ছে, কারণ ইলেকট্রনটা ওর মধ্যে আছে কিন্তু আমি তো ক্যালকুলেট করছি না ওটাকে। তাহলে দেয়ারফর মাস অফ ওয়ান পার্টিকেল আমি কত পেলাম বলতো? মাস অফ ওয়ান পার্টিকেল কত হলো? এটাকে আমি ভাগ করছি কত? 12 দিয়ে। তার মানে 10⁻⁻23 গ্রাম। বুঝতে পারছিস? এটা ভালো, 12 দিয়ে ভাগ করছি, ঠিক আছে? ভালো করে দেখা ভ্যালুটা কত আসে। 1.99 এর পরে আরও অনেকে আছে, সেগুলো দিয়ে ভ্যালু বসিয়ে যদি 12 দিয়ে ভাগ করবি, দেখবি ভ্যালুটা আসবে কত? 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। ভ্যালুটা কত আসছে? 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম, ঠিক আছে? 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। সিম্পল ক্যালকুলেটর নিয়ে ভাগ করবি, চলে আসবে। তার মানে কী হলো বলতে, একখানা পার্টিকেল পুরো জিনিসটা এখন রিলেটিভ স্কেলে চলে গেছে। একটা পার্টিকেলের মাস হলো আমার কত? একটা পার্টিকেলের রিলেটিভ মাস আমার কত হলো? বেসিক্যালি 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে এইবারে তুই বল, একটা অক্সিজেন অ্যাটমের মাস কত হবে? একখানা অক্সিজেন অ্যাটমের মাস কত হবে? আমি ভাববো কি সোজা কথা, অক্সিজেন অ্যাটমের মধ্যে ভাই কটা পার্টিকেল আছে? ইলেকট্রন তো কনসিডারই করছি না, কারণ ইলেকট্রনকে আগেই বাদ দিয়ে দিস। একটা অক্সিজেন অ্যাটমের অ্যাটমিক নাম্বার হচ্ছে 8, নর্মাল অক্সিজেন অ্যাটমের মাস নাম্বার কত? 16। মাস নাম্বার জানলেই আমার হয়ে যাবে। কেন? মাস নাম্বার যত, একটা পার্টিকেলের মাস এত গ্রাম। তাহলে অক্সিজেনের মধ্যে আছে 16টা পার্টিকেল, ইলেকট্রন তো নেগলেক্টেড। তাহলে 16টা পার্টিকেলের মাস কত হবে? 16 ইন্টু এই গ্রাম। বুঝতে পেরেছিস? তার মানে একখানা অক্সিজেন পার্টিকেলের মাস কত হলো? 16 ইন্টু এত গ্রাম। বোঝা গেল? হ্যাঁ ভাই, বুঝে গেছিস। একখানা কার্বন অ্যাটমের মাস কত হবে? 12 ইন্টু এই গ্রাম, 12 ইন্টু এই গ্রাম। একখানা পার্টিকেলের মাস এত, তাহলে টোটাল নাম্বার অফ পার্টিকেল ইন্টু এত গ্রাম। স্বাভাবিকভাবে ইউনিটারি মেথড চলছে। একটা সিমিলারতে নাইট্রোজেন অ্যাটমের মাস কত হবে? নাইট্রোজেনের মাস নাম্বার কত? 7 না, নাইট্রোজেনের মাস নাম্বার কত? 14। অ্যাটমিক নাম্বার নাইট্রোজেনের 7 আর মাস নাম্বার হচ্ছে 14। তার মানে একটা নাইট্রোজেন অ্যাটমের মাস কত হবে? 7 ইন্টু এই গ্রাম। বুঝতে পারছিস? 7 ইন্টু এই গ্রাম। ক্লিয়ার, বোঝা গেছে? একখানা সোডিয়াম অ্যাটমের মাস নাম্বার কত হবে? একখানা সোডিয়াম অ্যাটমের মাস নাম্বার হবে কত? একখানা সোডিয়াম অ্যাটমের মাস কত হবে? সোডিয়াম অ্যাটমের মাস নাম্বার হচ্ছে 23। তাহলে সোডিয়াম অ্যাটমের মাস কত হবে? একখানা সোডিয়াম অ্যাটম 23 ইন্টু এত ছোটো গ্রাম। বুঝতে পারছিস? তার মানে ভ্যালুটা দেখ এখনও সেই ছোটোই আসছে, অনেক ছোটো। দেখ 10⁻⁻24। তার মানে কি বলতো ভাই, এর আগে এতগুলো ডিজিট আছে, তার আগে পয়েন্ট আছে। বুঝতে পারছিস? তার মানে একখানা অ্যাটমের মাস এত ছোটো, বুঝলি? তাহলে একটা অ্যাটমের মাস আমি তুই বুঝতে পারছি কীভাবে ক্যালকুলেট করা হয়। এইবারে দেখ,
তাহলে একটা অ্যাটমের মাস তোকে যদি কেউ ক্যালকুলেট করতে বলে তুই কী করছিস, মাস নাম্বার দেখছিস আর মাস নাম্বারের পিছনে এই ভ্যালুটা মাল্টিপ্লাই করে দিচ্ছিস গ্রামে, তাই তো? মাস নাম্বারের পিছনে এই ভ্যালুটা মাল্টিপ্লাই করলে তো আমার একখানা অ্যাটমের মাস বেরিয়ে যাবে, বুঝলি? ক্লিয়ার? বুঝে গেছিস? তোকে যদি বলি তার মানে এটা আমার কী হলো বলতো, একটা অ্যাটমের মাস আমি ক্যালকুলেট করতে পারছি। সোজা কথা, পারলাম করতে? হ্যাঁ ভাই পারবো। কীভাবে? মাস নাম্বারটা আমার জানতে হবে, তার পিছনে আমি এটা বসিয়ে দেবো, তাহলেই আমার হয়ে যাবে একখানা অ্যাটমের মাস। তোকে যদি বলি একখানা মলিকুলের মাস কীভাবে বার করবো, একটা মলিকুলের মাস বার করি, চল তাহলে আমি মলিকুলের মাস কীভাবে বার করবো। মলিকুল তো ভাই অ্যাটম দিয়েই ফর্ম হয়, তাহলে অ্যাটমগুলোর টোটাল যা মাস হবে সেটাই আমার মলিকুলের মাস হবে। এর মধ্যে কোনো সায়েন্সের মানে রকেট সায়েন্স কিচ্ছু নেই, সিম্পল। একটা মলিকুলের মধ্যে অ্যাটম দিয়ে মলিকুল তৈরি হয়, তাহলে অ্যাটমগুলোর টোটাল যা মাস হবে সেটাই আমার মলিকুলের মাস হবে। সাপোজ আমি নিলাম হচ্ছে ওয়াটার মলিকুল, তা ওয়াটার আমার কাকে কাকে দিয়ে তৈরি ভাই, দুটো হাইড্রোজেন অ্যাটম আর একখানা অক্সিজেন অ্যাটম। তাহলে এইবারে বল একখানা ওয়াটার মলিকুলের মাস কত হবে, একখানা ওয়াটার মলিকুলের মাস কত হবে। দুটো হাইড্রোজেন প্লাস একটা অক্সিজেন সবাইকে যোগ করলে যা হবে তাই। তাহলে দুটো হাইড্রোজেন মানে হাইড্রোজেনের কত হয়, একটা হাইড্রোজেনের মাস কত হয়, 1 ইন্টু এই ভ্যালুটা। কারণ হাইড্রোজেনের কেন 1 হয়, তার কারণ ঠান্ডা মাথায় শোন, হাইড্রোজেনের কেন 1 হয়, হাইড্রোজেনের মধ্যে কে থাকে, নর্মাল হাইড্রোজেন যখন তোকে কেউ বলে, হাইড্রোজেন মানে কি বলতে বেসিক্যালি অ্যাটমিক নাম্বার 1। হাইড্রোজেনের নর্মাল হাইড্রোজেন মানে হচ্ছে সবসময় প্রোটিয়াম, ঠিক আছে? তুই ক্লাস 9-এ পড়েছিলি মনে হয়, হাইড্রোজেনের 3খানা আইসোটোপ আছে, প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম। নর্মাল হাইড্রোজেন মানে হচ্ছে প্রথমটা প্রোটিয়াম। এই যে যত তুই কেমিস্ট্রি বইতে এইচ দেখছিস সব মানে হচ্ছে আমার কী আছে বলতো, প্রোটিয়াম, বুঝলি? নর্মাল হাইড্রোজেন, বুঝতে পারছিস? প্রোটিয়ামের মধ্যে আমার কে আছে, একখানা মাত্র প্রোটন। ডিউটেরিয়ামের মধ্যে কে আছে বলতো, একখানা মাত্র প্রোটন। প্রোটন তো একটাই থাকবে, নাহলে তো ভাই হাইড্রোজেন থাকবে না, দুটো হলে তো হিলিয়াম হয়ে যাবে। ট্রিটিয়ামের মধ্যে কে আছে, একখানা মাত্র প্রোটন। প্রোটিয়ামে মাস নাম্বার কত, প্রোটিয়ামের মাস নাম্বার 1 হয়। মানে প্রোটিয়ামের মধ্যে আমার কে থাকে বলতো, একখানা প্রোটন আর 0খানা নিউট্রন। প্রোটিয়ামের মধ্যে কোনো নিউট্রন থাকে না, ওই জন্য নর্মাল হাইড্রোজেনের মধ্যে কোনো নিউট্রন থাকে না, বুঝতে পারছিস? হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন কত থাকবে, আরে ভাই যতগুলো প্রোটন থাকবে ততগুলো ইলেকট্রন থাকবে, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আর ইলেকট্রনকে আমি তো এখানে কনসিডার করবোই না। ডিউটেরিয়াম, ডিউটেরিয়ামের মধ্যে আমার কি থাকে, মাস নাম্বার ডিউটেরিয়ামের হয়ে যায় 2, মাস নাম্বার ডিউটেরিয়ামের হয় 2, মানে প্রোটন থাকে একটা, নিউট্রন হয়ে গেলে এবার একটা, প্রথমবারের জন্য নিউট্রন আসলে ডিউটেরিয়ামে। ট্রিটিয়াম মাস নাম্বার হয় 3, প্রোটন থাকে একটা, নিউট্রন থাকে দুটো। নর্মাল হাইড্রোজেন বলা মানে হচ্ছে সবসময় যদি প্রোটিয়ামের কথা ভাববো, বুঝতে পেরেছিস? তাহলে বল একখানা হাইড্রোজেন অ্যাটমের মাস কত হবে, একখানা পার্টিকেলই আছে ওর মধ্যে, 1 ইন্টু এই ভ্যালুটা 1.66